হ্যালো ফ্রেন্ডস, এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ইংলিশের গোড়া থেকে একদম এ টু জেড ইংলিশ শেখার জন্য এই চ্যানেলে আমাদের একটি বিশেষ বই, যেটি হচ্ছে এ ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স। এই বই থেকে আমরা পুরো বইটাকে রিভিউ করছি এবং চ্যাপ্টার ওয়াইজ এই চ্যানেলে একটার পর একটা অনুশীলনী সলভ করা হচ্ছে এবং আমরা গোড়া থেকে একদম এ টু জেড থেকে আমরা এই চ্যানেলে গ্রামার শেখার জন্য প্রস্তুত হচ্ছি। ঠিক আছে, তো একের এক অধ্যায় ওয়াইজ এই বইটাতে যেরকম যেরকম রয়েছে সেরকম সেরকম সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে। তো পরপর করে আমরা এক একটা করে লেসন আমরা সলভ করছি। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। দেখো, আজকে ভয়েস চেঞ্জ চ্যাপ্টারের আজকে দ্বিতীয় পর্ব। তো এই দ্বিতীয় পর্বতে আমরা শিখব যে এখানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলা হয়। ঠিক আছে, তো এই ভয়েস চেঞ্জের উপরে ডিপি ভট্টাচার্যর যে ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স এই বই থেকে প্রথম ভিডিও আমাদের করা হয়েছে। তো তোমরা যারা যারা দেখোনি তারা সেই ভিডিওটা আগে দেখে নাও, তারপরে তোমাদের এই ভিডিওটা দেখো, দিলে তোমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, আর যারা যারা আগের ভিডিওটা দেখেছো তারা কন্টিনিউ করতে থাকো, কারণ তোমরা আগের ভিডিওতে যে সমস্ত রুলসগুলো বলা হয়েছে তো সেগুলো তোমরা নিশ্চয়ই জেনেছো। এবারে তোমরা এই রুলসগুলো দেখো। ঠিক আছে, তো ভয়েস চেঞ্জ করার আগে তিনখানা রুলস বলা হয়েছিল, দুখানা আগের ভিডিওতে করা হয়েছে, আজকে তৃতীয় নম্বর রুলস, এবং এরপর থেকে আমাদের ভয়েস চেঞ্জ শুরু হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে এখানে বলছে যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। তো অবজেক্ট বা কর্ম কাকে বলা হয় আগের ভিডিওতে বলা হয়েছে, তো তবুও বলে দিচ্ছি। দেখো, যে কোনো একটা সাবজেক্ট যখন আমরা যে কোনো একটা সেন্টেন্স যখন লিখতে যাচ্ছি তখন সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু তিনটে ভাগ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট হচ্ছে কর্ম। ঠিক আছে, অর্থাৎ সাবজেক্ট বা কর্তা যে কাজটি করে সেটা হচ্ছে কর্ম। ঠিক আছে, এবং এই যে অবজেক্ট এটা আবার দু প্রকারের রয়েছে। ঠিক আছে, তো সেই দু প্রকারটা কি আজকে দেখো, কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমে বলেছে যে তিনি আমাকে একটি বই দিয়েছেন। তাহলে এই ট্রান্সলেশন কী করা হয়েছে না দিয়েছেন, তাহলে হি গেভ মি এ বুক। ঠিক আছে, আবার দেখো, ওকে এক গ্লাস জল দাও, তাহলে গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, তারপর তিনি আমাকে ইংরেজি শেখান, তাহলে হি টিচেস মি ইংলিশ। ঠিক আছে, তারপরে দেখো, আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব, তাহলে আই উইল আস্ক ইউ এ কোশ্চেন। আবার দেখো, গরু আমাদের দুধ দেয়, তাহলে দ্য কাউ গিভস আস মিল্ক। রমেশ এই বাড়িটি আমাকে বিক্রি করবে, তাহলে রমেশ উইল সেল মি দিস হাউস। তো ভালো করে দেখো, এই যে ট্রান্সলেশনগুলো করা হলো, এই যে বোল্ড যে লেখাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব দুটো ভাগে ভাগ করা হয়েছে। দেখো, প্রথমটাতে দেখো একটা মি একটা ভাগ, আর এ বুক একটা ভাগ। তারপরে দেখো হিম একটা ভাগ, আবার এ গ্লাস অফ ওয়াটার আরেকটা ভাগ। একইভাবে মি এবং ইংলিশ, এখানে ইউ এবং এ কোশ্চেন, এখানে আস এবং মিল্ক, এখানে মি এবং দিস হাউস। ঠিক আছে, আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে। এই দুটোর মধ্যে তোমরা দেখো, একটা হচ্ছে প্রাণীবাচক, একটা হচ্ছে অপ্রাণীবাচক। ঠিক আছে, অর্থাৎ মি, হিম, এখানে মি, এখানে হচ্ছে ইউ, এখানে আস, এখানে মি, এগুলো সব প্রাণীবাচক। ঠিক আছে, আবার দেখো, এ বুক, এ গ্লাস অফ ওয়াটার, ইংলিশ, কোশ্চান, দিস হাউস, মিল্ক, এগুলো কিন্তু অপ্রাণীবাচক, তাই না? তো দেখো, এই যে প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক দুভাগে ভাগ করা হয়েছে, তো এই পুরোটাকে নিয়ে কিন্তু অবজেক্ট, এবং এই অবজেক্টের মধ্যে দুটো ভাগে ভাগ যেহেতু এটা করা হয়েছে, সেটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। ঠিক আছে, তো চলো কোনটাকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বলা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি। বলেছে ওপরের সেন্টেন্সগুলির প্রতিটি ভার্বের দুটি করে অবজেক্ট আছে, যেমন হি গেভ মি এ বুক। এই সেন্টেন্সটিতে গেভ ভার্বটির একটি অবজেক্ট হলো মি এবং অপরটি হলো এ বুক। ঠিক আছে, তাহলে প্রথমটি হচ্ছে মনুষ্যসূচক এবং দ্বিতীয়টি হলো বস্তুবাচক বা অপ্রাণীবাচক। ঠিক আছে, তাহলে দেখো, অপ্রাণীবাচক অবজেক্টটিকে ইংরেজিতে ডাইরেক্ট অবজেক্ট বলা হয় বা মুখ্য কর্ম বলা হয়, আর মনুষ্যসূচক অবজেক্টটিকে ইংরেজিতে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম। আশা করি বুঝতে পারলে। তাহলে মনুষ্যসূচক যেটা, অর্থাৎ যেটা মি, এটা হচ্ছে কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আর এ বুক যেটা হচ্ছে বস্তুবাচক বা অপ্রাণীবাচক, সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আশা করি বুঝতে পারলে। তাহলে অপ্রাণীবাচকটা হচ্ছে ডাইরেক্ট আর প্রাণীবাচকটা হচ্ছে ইনডাইরেক্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো, অতএব উপরে বাক্যগুলিতে মি, হিম, মি, ইউ, আস, মি, এইগুলো হলো ইনডাইরেক্ট অবজেক্ট, এবং এ বুক, এ গ্লাস অফ ওয়াটার, ইংলিশ, এ কোশ্চান, মিল্ক, দিস হাউস হলো ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে যে অবজেক্টকে কভাগে ভাগ করা হলো, এবং তার মধ্যে দুভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট, এবং ডাইরেক্ট এবং ইনডাইরেক্টটা কাকে বলা হচ্ছে সেটা তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, আবার দেখো, আবার ইনডাইরেক্ট অবজেক্টকে সেন্টেন্সের ডাইরেক্ট অবজেক্টের পরে বসানো যায়, সেক্ষেত্রে ইনডাইরেক্ট অবজেক্টের আগে টু প্রিপোজিশনটি বসানো হয়। ঠিক আছে, তাহলে কি বললো, যখন আমরা ইনডাইরেক্ট অবজেক্টকে সেন্টেন্সে ডাইরেক্ট অবজেক্টের পরে বসাবো, সাধারণত যেটা বেশিরভাগ সেন্টেন্স করা হয়েছে, প্রথমে বসছে ইনডাইরেক্ট অবজেক্ট, প্রথমে বসছে ইনডাইরেক্ট অবজেক্ট, তারপরে বসছে ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, কিন্তু এখানে বলা হলো
যে যদি আমরা ইনডাইরেক্ট অবজেক্টকে সেন্টেন্সের ডাইরেক্ট অবজেক্টের পরে বসাই, তবে সেক্ষেত্রে কিন্তু আমরা অবজেক্টের পরে একটা প্রিপোজিশন বসাতে পারবো। দেখো দুটো সেন্টেন্সকে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রথমে দেখো হি গেভ মি এ বুক, তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইনডাইরেক্ট, দ্বিতীয়টা হচ্ছে ডাইরেক্ট, ঠিক তো? কিন্তু যদি আমরা এই বুকটাকে আগে রাখি, মিটাকে পরে রাখি, তখন কিন্তু এই বুকের পরে কিন্তু একটা প্রিপোজিশন টু বসাতে হয়েছে। অর্থাৎ আমরা যদি আগে ইনডাইরেক্টকে বসাই, তারপরে যদি আমরা আগে যদি আমরা ডাইরেক্টকে বসাই, তারপরে যদি আমরা ইনডাইরেক্টকে বসাই, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা টু বসাতে পারবো। যেমন হি গেভ এ বুক টু মি, ঠিক আছে? তারপর দেখো আই হ্যাভ রিটিন মাই ফাদার এ লেটার, তাহলে এটা এভাবে লেখা হয়েছে। আবার দেখো আমরা এ লেটারটা আগে রাখতে পারবো আর মাই ফাদারটাকে পরে রাখতে পারবো, সেক্ষেত্রে এ লেটারের পরে একটা টু ব্যবহার করা হবে। অথবা আই হ্যাভ রিটিন এ লেটার টু মাই ফাদার। আশা করি তোমরা বুঝতে পারো। যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট করো, তোমাদেরকে অবশ্যই কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? আশা করি তোমাদের এই যে ভয়েস চেঞ্জ করতে গিয়ে যে অবজেক্টের ধারণাটা তোমাদের কাছে ক্লিয়ার হলো, ঠিক আছে? এবারে দেখো বেসিক রুলস যে চেঞ্জিং অফ দ্য ভয়েস, এটা হচ্ছে এখানে করানো হয়েছে। দেখো কয়েকটা এক্সাম্পলের সাহায্যে আমরা ভয়েস চেঞ্জ করছি। প্রথমে বলছি কি, যে আমি আমার মাকে ভালোবাসি, একটা সিম্পল সেন্টেন্স, তাই তো? তাহলে আমি হচ্ছে আই, ভালোবাসি ইংরেজি হচ্ছে লাভ, তাহলে আই লাভ মাই মাদার, ঠিক আছে? তাহলে সাবজেক্ট হচ্ছে আই, লাভ হচ্ছে ভার্ব এবং মাই মাদার হচ্ছে অবজেক্ট, তাই তো? এবারে ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু মনে রাখবে তোমরা, এইখানে যে অবজেক্ট হবে এটাকে বলে অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে কর্তা যখন সেই কাজটি সরাসরি করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। আবার যখন সেই কাজটি কর্তার দ্বারা ঘটে যায় তখন কিন্তু সেটা প্যাসিভ ভয়েস হয়, ঠিক আছে? তাহলে তোমাদের পরীক্ষাতে কিন্তু দেওয়া থাকবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকে এবং প্যাসিভ ভয়েসটা কিন্তু করতে হয়, কখনো কখনো উল্টোটাও দিয়ে দিতে পারে, ঠিক আছে? সো সুতরাং ভয়েস করার সময় এই ধারণাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে হবে। তার মানে দেখো আই লাভ মাই মাদার, আবার এখানে সেটা করা হয়েছে আমার দ্বারা আমার মাকে ভালোবাসা হয়, তাহলে মাই মাদার ইজ লাভড বাই মি, তাহলে এখানে এইটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন আসবে যে ইজটা বা কোত্থেকে এলো, লাভটাই বা কোত্থেকে এলো, বাই বা কোত্থেকে এলো, মি বা কোত্থেকে এলো, তাই তো? তাহলে এই ধারণাগুলো ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু পরবর্তীতে ডিটেলসে খাতায় ধরে ধরে আমরা শিখব। এবার দেখো বলছে ওপরের বাক্য দুটির অর্থ কিন্তু এক, কিন্তু তাদের আকার হচ্ছে ভিন্ন। এই একই অর্থ বা কাজ প্রকাশের জন্য ক্রিয়ার যে এই ভিন্ন ভিন্ন আকার, তো ইংরেজিতে কি বলা হয় ভয়েস। তাহলে কিন্তু আমরা দুটো সেন্টেন্স কিন্তু যে লিখলাম দেখতে কিন্তু অন্যরকম লাগছে, আলাদা আলাদা লাগছে, কিন্তু তাদের মানে হচ্ছে একই রকম, ঠিক আছে? তো এই যে আকারের ভিন্ন আকারে যে আমরা একই অর্থের ভিন্ন আকারের সেন্টেন্স লিখি এটাকে বলা হয় ভয়েস, ঠিক আছে? দেখো এই ভয়েস এবার তিন প্রকারের, কী কী না, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েসের বাংলা মানে হচ্ছে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য, আর কোয়াসি প্যাসিভ ভয়েস হচ্ছে কর্তৃবাচ্য, ঠিক আছে? এক একটা করে ডেফিনেশন দেখো তোমরা। প্রথমে বলেছে অ্যাক্টিভ ভয়েসটা কি, যখন কোনো বাক্যে ক্রিয়ার ঠিক আগে কর্তাকে বসিয়ে এবং তারপরে কর্ম বা অবজেক্ট বসিয়ে কর্তার কাজটি পরিষ্কার করে বোঝানো হয় তখন ক্রিয়াটির হয় অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ একটা ক্রিয়া মানে কি একটা ভার বসানো হলো এবং সে ভারটার আগে বসানো হলো সাবজেক্ট এবং পরে বসানো হলো অবজেক্ট, তো এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে কিন্তু অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? যেমন দেখো উপরের বাক্যটিতে লাভ, এই ক্রিয়ার আগে বসেছে কর্তা এবং তারপরে বসেছে মাই মাদার অর্থাৎ অবজেক্ট। তাহলে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে কর্তা ক্রিয়াটি সম্পন্ন করেছে এবং তার অবজেক্টিভ হলো মাই মাদার। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট কী বলছে দেখো, প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস এবার কী বলছে, যখন কোনো বাক্যে কর্তার জায়গায় কর্মকে বসিয়ে বাক্যটি রচনা করা হয় তখন বাক্যটির প্যাসিভ ভয়েস হয়। অর্থাৎ আগেরটা আমরা কিন্তু ফার্স্টে কর্তা বসিয়েছিলাম, কিন্তু এখানে এবারে প্যাসিভ ভয়েসে ফার্স্টে বসাতে হবে কর্ম। তাহলে বলছে কর্তার জায়গায় কর্মকে বসিয়ে, যেমন উপরে দ্বিতীয় বাক্যটিতে হয়েছে মাই মাদার, তো কর্মটি হচ্ছে আই কর্তার জায়গায় বসিয়ে বাক্যটি লেখা হয়েছে। তাহলে সবসময় তিনটি কথা সবসময় মনে রাখবে যে অ্যাক্টিভ ভয়েসে কর্তার গুরুত্ব বেশি, আবার প্যাসিভ ভয়েসে বাক্যের কাজের উপর জোর পড়ে এবং যে কাজটি করে তার গুরুত্ব কমে যায়, বাক্যের কাজের উপর জোর পড়ে, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমরা পাচ্ছি যে কর্তা যে কাজটি করছে তার গুরুত্ব বেশি হচ্ছে, যখন প্যাসিভ ভয়েস করব তখন কিন্তু সেই কাজটির উপরে যে কাজের উপর জোর পড়ছে সেই কাজটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েসে কাজ করা অর্থের উপর জোর দেওয়া হয়, কিন্তু প্যাসিভ ভয়েসে কাজ হওয়া অর্থের উপর জোর দেওয়া হয়। তোমরা এটা ভালো করে এই রুলসটা মনে রাখবে, ঠিক আছে? কোয়াসি প্যাসিভ ভয়েস কাকে বলা হচ্ছে, দেখো
এখানে কয়েকটা সেন্টেন্স দেখো, আপেল খেতে মিষ্টি, পাকা আপেল খেতে মিষ্টি। তাহলে এখানে সেন্টেন্স কী করা হয়েছে, এ রাইপ অ্যাপেল টেস্ট সুইট, ঠিক আছে। এই বাক্যটির ক্রিয়া অ্যাক্টিভ ভয়েসে থাকলেও বাক্যটির অর্থ কিন্তু প্যাসিভ হয়েছে, অর্থাৎ এটা কিন্তু এই যে ক্রিয়া, এই যে অ্যাপেল টেস্ট কিন্তু একটা ক্রিয়া, তাহলে এইটা কিন্তু এর অ্যাক্টিভ ভয়েসে বাক্যটির অর্থ কিন্তু প্যাসিভে রয়েছে, ক্রিয়াটা কিন্তু অ্যাক্টিভ, কিন্তু আমরা বলছি যে আপেলটির স্বাদ মিষ্টি, তাই না। তাহলে পাকা আপেল বাক্যের কর্তা হয়েও নিজে কিন্তু কোনো কাজ করছে না, অর্থাৎ পাকা আপেলের কিন্তু এখানে কোনো কাজ দেখছি না, দেখছি এখানে তার স্বাদটা কেমন, তাই তো। তাই কোনো ব্যক্তি আপেলটির স্বাদ নিলে তবে এর গুণাগুণ বোঝা যায়। সুতরাং বলা যায় আপেলটি গ্রামার অনুযায়ী বাক্যের কর্তা হলেও অর্থের দিক থেকে কর্ম হিসেবে বাক্যে থেকে যাচ্ছে, অর্থাৎ আপেলটির মধ্যে কর্তা এবং কর্ম দুটির ভাবই রয়েছে। ক্রিয়ার এই ধরনের বাক্যকে কোয়াসি প্যাসিভ ভয়েস বলা হয়, বাংলায় বলা হয় কর্ম কর্তৃবাচ্য। দেখো তাহলে এখানে রাইপ অ্যাপেল কিন্তু সরাসরি এখানে কিন্তু কর্তার কাজ করছে না, আবার কিন্তু কর্তার কাজও করছে। অর্থাৎ আমরা যদি বলি পাকা আপেলটি খেতে মিষ্টি, তখন কিন্তু পাকা আপেলটি তো আমরা দেখলে বুঝতে পারবো না যে শুধু মিষ্টি কিনা, যখন আমরা তার স্বাদটা গ্রহণ করব তখন কিন্তু আমরা বুঝবো যে পাকা আপেলটি মিষ্টি কিনা। তাহলে এখানে কি হচ্ছে, যেটা বলা হলো যে একটা জিনিস সেটা কিন্তু কর্তার কাজও করছে একদিকে, আবার একদিকে কর্মের কাজও করছে, তাই না। তাহলে যেহেতু একটা জিনিস দুটোই একসঙ্গে কাজ করছে, তাই তাকে বলা হচ্ছে কিন্তু কর্ম কর্তৃবাচ্য, ঠিক আছে। একে ইংরেজিতে বলা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এই যে তিনটে জিনিস শেখানো হলো, এই তিনটে কিন্তু প্রত্যেকটার একটা একটা রুলস রয়েছে, ঠিক আছে। সেই রুলস নিয়ে কিন্তু আমরা পরের ভিডিওতে খুব শীঘ্রই আসছি, ঠিক আছে। পরের ভিডিওতে সমস্ত ডিটেলস কিন্তু হাতে কলমে তোমাদেরকে দেখাবো, কী কী রুলস কোনভাবে কী করতে হয়, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা যারা ভিডিওটি দেখলে তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বা বুঝতে সুবিধা হচ্ছে, কারণ তোমাদের কমেন্ট পেলে আমি কিন্তু ভিডিও বানাতে উৎসাহ প্রকাশ করি এবং আমার কাজটি সফল হয়েছে বলে আমি মনে করি, ঠিক আছে। আর আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়াও এই যে ভয়েস করার সময় যে টেন্সটা লাগবে, টেন্সের উপরে কিন্তু সিরিজ আমাদের ওয়াইজ ক্লাস হচ্ছে, সেই সিরিজে কিন্তু তোমরা অবশ্যই সিরিজ থেকে দিয়ে দেখে নিও সমস্ত গ্রামারের A to Z শেখার জন্য। টেন্স ছাড়াও একদম এই বইটা যে আমরা এই বইটা থেকে যে সমস্ত এক্সারসাইজ আমরা চ্যাপ্টার ওয়াইজ করছি সবাই কিন্তু দেখো, ঠিক আছে। যারা নতুন বন্ধুরা আজকে দেখলে ফার্স্ট টাইম, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, যাতে এই বইটার মাধ্যম দিয়ে তোমরা খুব সহজেই গ্রামার শিখতে পারো, A to Z ভালোভাবে শিখতে পারো। আর যারা দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আবার একটা ক্লাসে দেখা হচ্ছে। টাটা।